প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আজকের অম্লক্ষারের তৃতীয় ক্লাস। এর আগের ক্লাসগুলোতে অম্লক্ষার কি এবং এর বৈশিষ্ট্য সক্রিয়তা এই বিষয় নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা ক্লাসগুলো দেখতে পাওনি তারা আমার চ্যানেলে বা গ্রুপে গিয়ে দেখে এসো। আজকের আমরা অ্যাসিডের নির্ণয় করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে পিএইচ। আজকের পিএইচ নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে পিএইচ এর আমরা সংজ্ঞাটা জেনে নেব। সেটা হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলা হয়। হাইড্রোজেন আয়নের যে ঘনমাত্রা আমরা পাবো সেটাকে যদি মাইনাস লগ করা যায় সেটা হচ্ছে পিএইচ। কিন্তু বিষয়টা হচ্ছে এই ধারণাটা কোত্থেকে আসলো? পিএইচ জানতে প্রথমে আমাদের পানির আয়নিক গুণফল সম্পর্কে ধারণা নিতে হবে। পানি বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন তৈরি করে। সুতরাং আয়নিক গুণফল হচ্ছে প্রতিটা আয়নের ঘনমাত্রার গুণফল। তাহলে হাইড্রোজেনের আয়নের ঘনমাত্রা এবং হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা এ দুটো গুণ করলে এই মানকে আমরা বলবো কেডব্লিউ। কেডব্লিউ মানে হচ্ছে পানির আয়নিক গুণফল, অর্থাৎ পানির বিয়োজিত হয়ে যে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন তৈরি করে এই দুটো আয়নের ঘনমাত্রার গুণফলকে আমরা বলি কেডব্লিউ। পরীক্ষা করে দেখা গেছে এই কেডব্লিউর মান হচ্ছে 1 × 10⁻⁻14। এখানে কেডব্লিউ হচ্ছে পানির আয়নিক গুণফল। আয়নিক গুণফল তাহলে যে কোনো বস্তুর আয়নিক গুণফল বলতে বোঝানো হয় ওই আয়নগুলোর ঘনমাত্রার গুণফল, আর ঘনমাত্রাকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। সুতরাং পানির আয়নিক গুণফল বলতে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন এর ঘনমাত্রার গুণফলকে বোঝায় এবং এর মান হচ্ছে 1 × 10⁻⁻14। এটা হচ্ছে পানির আয়নীকরণ গুণফলের সমীকরণ। এখন যদি পানিটা নিরপেক্ষ দ্রবণ হয়, নিরপেক্ষ দ্রবণ, দ্রবণটা অ্যাসিডীয় বা ক্ষারীয় না, দ্রবণের মধ্যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এবং হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা সমান থাকে, সেজন্য দ্রবণটা হচ্ছে নিরপেক্ষ। যদি দ্রবণের মধ্যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেশি থাকে তাহলে সেটাকে আমরা বলবো অম্লীয় দ্রবণ। যদি হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বেশি থাকে তাহলে সেটা হচ্ছে ক্ষারীয় দ্রবণ। আর দুটোর ঘনমাত্রা সমান হলে সেটা হচ্ছে নিরপেক্ষ মাধ্যম। এখন আমরা যদি এই সমীকরণকে 1 নম্বর সমীকরণ ধরি, তাহলে এখানে হাইড্রোক্সাইড আয়নের পরিবর্তে হাইড্রোজেন আয়ন বসাই দেব। তাহলে 1 নং সমীকরণ থেকে পাওয়া যায়, 1 নং সমীকরণ থেকে আমরা পাই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এবং এই হাইড্রোক্সাইডের পরিবর্তে আমরা আবার হাইড্রোজেন আয়ন বসাবো, কারণ নিরপেক্ষ মাধ্যমে দুটো সমান সমান। 1 × 10⁻⁻14। তাহলে দুটো হাইড্রোজেন আয়নের যদি গুণফল অর্থাৎ হাইড্রোজেন আয়ন স্কয়ার ইকুয়ালস টু 1 × 10⁻⁻14। যদি উভয় পক্ষে বর্গমূল করা হয় তাহলে এই হাফটা কাটা যায়। তাহলে আমরা এখানে পাচ্ছি হাইড্রোজেন আয়ন এর ঘনমাত্রা সমান হচ্ছে 1 × 10⁻⁷। যদিও এই মানটা অনেক ছোট মান, সুতরাং এই মানটাকে বড় করার জন্য আমরা কি করতে পারি, এটার উভয় পক্ষে মাইনাস লগ দিয়ে গুণ করতে পারি। তাহলে উভয় পক্ষে মাইনাস লগ দিয়ে গুণ করলে, সাইড নোট দিচ্ছি, উভয় পক্ষে মাইনাস লগ দ্বারা গুণ করে। এখন এই মানটাকে আমরা মাইনাস লগ দিয়ে গুণ করলে পাচ্ছি মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সমান হচ্ছে মাইনাস লগ 1 × 10⁻⁷। এই মানটা হচ্ছে কি লগ b বেজ a সমান b log a। সূচকের এই নিয়ম অনুসারে 7টা এই পাশে চলে আসবে, তাহলে এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস 7 থাকবে এবং আমরা জানি log 10 = 1। তাহলে log 1 × 10 মানে log 10, log 10 = 1। অর্থাৎ আমরা যদি এই মানটাকে, এই যে মানটা মাইনাস লগ হাইড্রোজেন আয়ন, তাহলে মাইনাস লগ, দেখো এই মাইনাস লগ হাইড্রোজেন আয়ন এর ঘনমাত্রাকেই ধরা হয়েছে পিএইচ। তাহলে পিএইচ কাকে বলে? সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারি কোন মাধ্যমে বা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগকেই বলা হয় পিএইচ। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি পিএইচ = 7।
এটা হচ্ছে নিরপেক্ষ মাধ্যমের ক্ষেত্রে, কারণ আমরা বলেছি যে নিরপেক্ষ মাধ্যমের ক্ষেত্রে হাইড্রোজেন এবং হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা সমান থাকে, আর সেই জন্য এটার মান দাঁড়ায় পিএইচ এর মান হচ্ছে 7। অর্থাৎ যে দ্রবণটা নিরপেক্ষ সেটার পিএইচ এর মান আসবে 7। যদি দ্রবণটি অম্লীয় হয়, দ্রবণটি অম্লীয় হলে কি হবে? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা অবশ্যই হাইড্রোক্সাইড আয়নের থেকে বেশি হবে। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা এই সমীকরণে দেখেছি যে দুটো সমান থাকলে হাইড্রোজেন আয়নের পরিমাণটা দাঁড়াচ্ছে কত? এখানে স্কয়ার। যদি এখানে অম্লীয় মাধ্যম হয় তাহলে অবশ্যই হাইড্রোজেন আয়নের পরিমাণ বেশি হবে, অর্থাৎ এখানে এই মানটা 2 এর থেকে বড় হয়ে যাবে। তাহলে 14 কে 2 দ্বারা ভাগ করার কারণে 7 আসছে, পরে আমরা pH = 7 পাইছি। কিন্তু যদি অ্যাসিডীয় দ্রবণ থাকে তাহলে অবশ্যই এখানে এই মানটা 2 এর থেকে বড় সংখ্যা হবে। সুতরাং 14 কে 2 এর থেকে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে মানটা কি হয়? 7 এর থেকে ছোট হয়। তাই আমরা এখানে বলতে পারি অতএব pH এর মান অবশ্যই 7 এর থেকে ছোট হবে। আর যদি দ্রবণটা ক্ষারীয় হয়, ক্ষারীয় দ্রবণে, তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার থেকে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা বেশি হবে। তাই আমরা বলতে পারি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি কম হয় তাহলে এর মানটা কি হবে? 2 এর থেকে ছোট হবে। আর 14 কে যদি 2 এর থেকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করা হয় তখন আমরা পাচ্ছি pH এর মান অবশ্যই 7 এর থেকে বেশি। তাহলে এখান থেকে আমরা একটা স্কেল গণনা করতে পারি। এই স্কেলটা হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত। 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এটা হলে হবে নিরপেক্ষ, আর এইদিকে যতই বাড়তে থাকবে ততই হাইড্রোজেনের পরিমাণ কমতে থাকবে, হাইড্রোক্সাইডের পরিমাণ বাড়তে থাকবে, অর্থাৎ এটা হবে তখন তীব্র ক্ষার। যতই হাইড্রোক্সাইডের পরিমাণ বেশি থাকবে ততই তীব্র ক্ষার হবে, এবং এইদিকে যতই যাবে তত সে হবে তীব্র অম্ল। হাইড্রোজেনের পরিমাণ যত বৃদ্ধি পেতে থাকবে তত pH এর মানটা কমতে থাকবে। এবার আমরা এই pH থেকে কিছু অঙ্ক করব। যেমন মনে করো একটি মাধ্যমে লেখা আছে 0.02 m HCl একটা দ্রবণ, এই দ্রবণের pH কত? তাহলে খেয়াল করো এটা একটা তীব্র অম্ল। আমরা জানি তীব্র অম্ল দ্রবণে প্রায় সম্পূর্ণ বিয়োজিত অবস্থায় থাকে, অর্থাৎ ভেঙে থাকে। তাহলে HCl ভেঙে হাইড্রোজেনের আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি করবে, অর্থাৎ এটা যত মোল থাকবে এটার আয়নের পরিমাণ ততগুলো থাকবে। যদি এটা 10 মোল থাকে তাহলে এটা 10 মোল হবে, এটা 20 মোল থাকলে এটা 20 মোল হবে। যেহেতু এখানে HCl এর পরিমাণ 0.02 মোল, তাহলে এটার ঘনমাত্রা সমান। সুতরাং আমরা এখানে দেখাবো যে HCl এর ঘনমাত্রা সমতুল্য হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, এবং এটার পরিমাণ একই 0.02 m। তাই আমরা বলতে পারি অতএব pH আমরা দেখেছি ফর্মুলা অনুযায়ী মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পাচ্ছি কত? মাইনাস লগ 0.02 m। এখান থেকে যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে HCl এর pH এর মান। এই ঘনমাত্রার জন্য HCl এর pH এর মান এটা। তাহলে দ্রবণটা অ্যাসিডীয় দ্রবণ তো অবশ্যই হবে, কারণ হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে একটা অ্যাসিড। এই দ্রবণটা তীব্র নাকি দুর্বল সেটা আমরা বুঝতে পারবো যদি 7 থেকে যত কম থাকবে তত তার অ্যাসিডের তীব্রতা বাড়বে। তাহলে এই ঘনমাত্রা pH দিয়ে আমরা একটা নির্দিষ্ট স্কেল বের করতে পারি। আচ্ছা, এখন মনে করো যদি এমন হয় 0.02 m H2SO4 এর pH কত? এর pH কত? pH কত? তাহলে দেখো একটা সালফুরিক অ্যাসিডের মধ্যে দুটো হাইড্রোজেনের আয়ন আছে, অর্থাৎ এর মোল সংখ্যা যা হবে, এটা যদিও তীব্র অ্যাসিড দ্রবণের সম্পূর্ণ বিয়োজিত অবস্থা থাকবে, কিন্তু একটা সালফুরিক অ্যাসিডের অণু বিয়োজিত হয়ে দুটো হাইড্রোজেনের আয়ন তৈরি করে। তাই আমরা বলতে পারি এর যে ঘনমাত্রা তার দ্বিগুণ পরিমাণ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে। আগের বারে দেখো HCl একটা ছিল, সেজন্য HCl এর ঘনমাত্রা আর হাইড্রোজেনের ঘনমাত্রা সমান ছিল, কিন্তু এখানে যেহেতু সালফুরিক অ্যাসিডের মধ্যে দুটো হাইড্রোজেনের আয়ন আছে তাই ঘনমাত্রা ডাবল হবে। তাহলে আমরা বলতে পারি H2SO4 বিয়োজিত হয়ে দুটো হাইড্রোজেনের আয়ন তৈরি করে। সুতরাং হাইড্রোজেনের আয়নের ঘনমাত্রা হবে 2 গুণ এখানে সালফুরিক অ্যাসিডের ঘনমাত্রা সমান 2 * 0.02 m, অর্থাৎ 0.04 m। এবার pH কত? আগের মতো
মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, সুতরাং মাইনাস লগ 0.04। এখানে ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের পিএইচ। এইভাবে আমরা ক্ষারের ক্ষেত্রেও বের করতে পারি, কিন্তু নবম দশম শ্রেণীতে পিএইচ এর মান নির্ণয়ে তেমন কোনো উদাহরণ দেখানো হয় নাই, তাই তোমাদের ধারণা দেওয়ার জন্য শুধুমাত্র আমরা এই কাজটা করেছি। আমরা এইচএসসি তে এই পিএইচ নিয়ে বিস্তারিত আলোচনা করব, তখন সেখানে জানতে পারবা দুর্বল অ্যাসিড বা সবল অ্যাসিড বা দুর্বল ক্ষার বা সবল ক্ষারের পিএইচ কিভাবে নির্ণয় করতে হয়, অথবা বাফার দ্রবণ কি, বাফার দ্রবণের পিএইচ কিভাবে নির্ণয় করতে হয়, এই সমস্ত বিষয় নিয়ে আমরা এইচএসসি এর ক্লাসে বিস্তারিত আলোচনা করব। নবম দশম শ্রেণীতে এই পিএইচ নিয়ে আলোচনা করা হয়েছে। আসলে পিএইচটার একটা গুরুত্ব আছে, কারণ কোনো মাধ্যমটা অ্যাসিডীয় না ক্ষারীয় সেটা জানার জন্য আমাদের যেমন লিটমাস পেপার চেক করতে পারি, তেমনি পিএইচ হচ্ছে এমন একটা মাধ্যম যে মাধ্যম থেকে দুর্বল অ্যাসিড, সবল অ্যাসিড, দুর্বল ক্ষার, সবল ক্ষার সবগুলোই মান নির্ণয় করা যায়। এই জন্যই পিএইচ কে বলা হয় ইউনিভার্সাল নির্দেশক। নির্দেশক হচ্ছে কি, যে পদার্থ দ্বারা আমরা অ্যাসিড বা ক্ষারের গাঢ়ত্ব অথবা অ্যাসিড বা ক্ষারকে চিনতে পারি। কিন্তু অনেক নির্দেশক আছে দুর্বল অ্যাসিড শনাক্ত করা গেলেও সবল অ্যাসিড শনাক্ত করা যায় না, অথবা সবল অ্যাসিড শনাক্ত করা গেলেও দুর্বল অ্যাসিড শনাক্ত করা যায় না। এজন্য সব নির্দেশককে আমরা ইউনিভার্সাল নির্দেশক অথবা সব নির্দেশককে আমরা সব ধরনের অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে ব্যবহার করতে পারি না। কিন্তু এই পিএইচ স্কেল দ্বারা আমরা এখানে খুব সুন্দর করে একটা ব্যাখ্যা করতে পারবো দ্রবণটা শক্তিশালী নাকি দুর্বল, অ্যাসিডীয় না ক্ষারীয়। স্বাদের নিচে যদি থাকে তাহলে সেটা হবে অবশ্যই অম্লীয়, স্বাদের নিচে যত বেশি নামতে থাকবে তত সে তীব্র অম্ল তৈরি করবে, আবার স্বাদের উপরে যখন যাবে তখন সেটা হবে ক্ষারীয়। এবং এই পিএইচ এর একটা চার্ট আছে, সেখানে বিভিন্ন ধরনের কালার আছে, এবং পিএইচ এর একটা পেপার আছে, সেটা যদি আমরা কোনো অ্যাসিড বা ক্ষারে ডুবাই তাহলে পিএইচ পেপার একটা রং তৈরি করবে। এই রংটা আমরা কালারের সাথে মিক্স করলেই আমরা সেখান থেকে বুঝতে পারবো যে অ্যাসিডের পিএইচ কত। তাছাড়া একটা পিএইচ মিটার আছে, তার মধ্যে অ্যাসিড বা ক্ষার যোগ করলেই আমরা সেখান থেকেও পিএইচ এর মানটা নির্ণয় করতে পারি। তাহলে আজকের এই পর্যন্ত থাক, আগামী ক্লাসে আমরা পিএইচ নিয়ে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ তোমাদেরকে।